ভোট ব্যাংক তৈরিতে নির্বাচনী সমঝোতা করছে ইসলামী আন্দোলন, বাংলাদেশ ও জামাতে ইসলামী সহ 6টি দল। কি তাদের উদ্দেশ্য, আগামী নির্বাচনে অংশ নিতে কিভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন, এসব বিষয় নিয়ে আলোচনার জন্য আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার রায়হান আহমেদ। রেহান, স্বাগত আপনাকে। জি, ধন্যবাদ। প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম তার উপর ভিত্তি করে আপনার কাছে জানতে চাই, এই যে দীর্ঘ বিরোধ ভুলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামাতে ইসলাম এখন সমঝোতায়, এই সমঝোতা দেশের রাজনীতিতে কি নতুন কোনো বার্তা দিচ্ছে, কি মনে হয় আপনার? জি, আপনাকে ধন্যবাদ। আমি যদি একটু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামের প্রেক্ষাপট যদি একটু আলোচনা করি, জামাত ইসলামী হচ্ছে স্বাধীনতার আগের সংগঠন, অর্থাৎ এটি পাকিস্তানে প্রতিষ্ঠিত হয় 1941 সালে, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় 1989 সালে। তো দুইটি আসলে প্রতিষ্ঠার পর থেকে জামাত ইসলামের সঙ্গে কখনো ভালো সম্পর্ক ছিল না, অর্থাৎ ইসলামী দল হলেও তাদের মধ্যে আকিদাগত এবং তাদের মতাদর্শগত কিছু বৈরিতা ছিল। তো সে সব ভুলেই কিন্তু তারা আসলে এখন এক সমঝোতায় আসছে। এটা আসার পিছনে অন্যতম কারণ হলো 5ই আগস্টের পট পরিবর্তনের পর দেশের রাজনীতিতে আসলে নতুন ভিন্ন ধারা শুরু হয়েছে এবং ইসলামী দলগুলো চেয়েছে যে তারা আসলে একটি ভোট ব্যাংক তৈরি করবে। অর্থাৎ ইতিপূর্বে দেশের রাজনীতিতে প্রায় 12টি নির্বাচন হলেও কখনো আসলে ইসলামী দলগুলো একত্রে নির্বাচন করেনি। বিশেষ করে আমরা যদি 91, 96, 2001 এবং 8 নির্বাচনগুলোর দিকে একটু লক্ষ্য করি, সর্বশেষ 2008 থেকে 24 পর্যন্ত নির্বাচনগুলো সবগুলো বিতর্কিত ছিল। এর আগে যেগুলো নির্বাচন ছিল সেগুলোতে ইসলামী দলগুলোর যে বাংলাদেশের প্রায় 6টি ইসলামী দল রয়েছে মূল ধারার, এই 6টি দল কখনো একসাথে আসলে তারা নির্বাচন করেনি, জোটও করেনি এবং সমঝোতাও করেনি। তো সেই দিক লক্ষ্য রেখে হচ্ছে এবার জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও মোট 6টি দল তারা একসাথে সমঝোতা করছে। এই সমঝোতার পিছনে অন্যতম কারণ হলো তাদের ভোট বাক্স তারা এক করা এবং তাদের বিশেষ করে মুসলিম ভাবধারার যে মানুষগুলো রয়েছে, ইসলামী ভাবধারার যে মানুষগুলো রয়েছে, তারা চাচ্ছে যে এই ভোটগুলো তাদের এক বাক্সে আনার জন্য। এবং দেশের প্রায় 92% মুসলিম রয়েছে, তারা চাচ্ছে যে ইসলামী দলগুলো যদি এক হয় তাহলে তাদের ভোটগুলো একত্রে আসবে। এবং আরেকটি বিষয় হলো এই নির্বাচনে, আগামী নির্বাচনে আমরা অনুষ্ঠিতব্য যেটি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে হয়তো বা আওয়ামী লীগের না থাকার সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে এটি দেশের রাজনীতিতে তারা হয়তো বিরোধী দল হতে পারে যদি আমরা এনসিপির কথা আলাদা ধরি, এবং এনসিপি হয়তো বা বিএনপির সঙ্গে জোট করতে পারে, এনসিপি সহ আরও বাম দলগুলো হয়তো বিএনপির সঙ্গে জোট করতে পারে। অন্যদিকে অন্যতম বড় বিরোধী দল হচ্ছে জামাত ইসলামী সহ ইসলামী 7টি দল। সেক্ষেত্রে হয়তো বা বিএনপির সঙ্গে জোট প্রতিদ্বন্দ্বিতার জন্য ইসলামী দলগুলো হচ্ছে তারা একসঙ্গে নির্বাচন যেহেতু করছে, সেক্ষেত্রে এটি অন্যতম একটি বড় বার্তা হিসেবে দেখা যাচ্ছে। আচ্ছা, এই সমঝোতা আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী শক্তির ভোট ব্যাংকে কি ধরনের প্রভাব ফেলতে পারে? জি, এটি আসলে ভালো একটি প্রভাব রাখবে। আমি ইসলামী দলগুলোর যদি নাম একটু বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং নিজাম ইসলামী পার্টি, মূলত এই 6টি দল আসলে সমঝোতা করছে। তারা বারবারে বলে আসছে যে তারা আসলে কোনো জোট করছে না। জোট করার পিছনে আসলে তাদের কোনো উদ্দেশ্য ছিল না, বিশেষ করে যেহেতু তাদের দীর্ঘদিনের বৈরিতা একটি ছিল আকিদাগত বিষয়ে। তো সেক্ষেত্রে জোট করতে হলে নির্দিষ্ট একটা আমির থাকতে হয়। যেহেতু দলগুলোর মধ্যে আকিদাগত দ্বন্দ্ব রয়েছে, সেক্ষেত্রে তারা জোট করছে না, তারা করছে সমঝোতা। অর্থাৎ তারা শুধু নির্বাচন উপলক্ষে তারা শুধু আসন সমঝোতা করবে, অর্থাৎ যে আসনে জামাত ইসলামের প্রার্থী থাকবে সেই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী থাকবে না। তো সেই অনুযায়ী তাদের যে সমঝোতা, এবং এই সমঝোতার অন্যতম যে একটি উদ্দেশ্য যে তারা একই ভোট বাক্স, এবং একই ভোট বাক্স বলতে আসলে রাজনীতিতে এটার খুবই একটা প্রভাব ফেলবে হচ্ছে যে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এককভাবে নির্বাচন করছে না, সেক্ষেত্রে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাকি যে 6টি ইসলামী দলের কথা, 5টি ইসলামী দলের কথা আমরা বলেছি, সেক্ষেত্রে তাদের অন্যতম প্রভাব রাখবে হচ্ছে যে ইসলামী ভাবধারার মানুষ যারা ইসলামী নেতৃবৃন্দকে পছন্দ করেন, তারা সবাই কিন্তু একই জায়গায় তারা ভোট দিবেন। তো সেক্ষেত্রে হয়তো বা এটা তারা অন্যতম বড় একটা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। বিশেষ করে জামাত ইসলামী যদি তারা একা নির্বাচন করে, বিশেষ করে আমি যদি 1991 এবং 2001 সালের নির্বাচনের কথা বলি, সেখানে তারা জোটবিহীন নির্বাচন করেছেন। জামাত ইসলামী 2001 সনে এবং 2007 সনে হচ্ছে তারা আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করেছেন। এবার প্রথমবারের মতো তারা ইসলামী দলগুলোর সঙ্গে সমঝোতা করে নির্বাচন করছেন। তো যেহেতু এবার প্রথমবার তারা নির্বাচন করছে, সেক্ষেত্রে হয়তো বা এর আগে 2টি নির্বাচনে, যেমন 1991 সনে জামাত পেয়েছিল 17টি আসন এবং 2001 সালে পেয়েছিল প্রায় 18টি আসন। সর্বশেষ 2008 সালের নির্বাচনে তারা পেয়েছিল প্রায় 2টি আসন। তো সেক্ষেত্রে যদি সমঝোতা করে নির্বাচন করে, তাহলে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা 50 থেকে 60টি আসনও পেতে পারে জামাত ইসলামী, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য দলগুলো হচ্ছে প্রায় 2-3টি করে আসন পেতে পারে। এটা হচ্ছে তাদের দলীয় নেতৃবৃন্দদের ধারণা আর কি, আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম। তো এটাই আসলে রাজনীতিতে অনেক বড় একটি প্রভাব ফেলবে এবং তারা শক্তিশালী বিরোধী দল হিসাবে আবির্ভূত হতে পারেন, এবং তারা বলছেন যে এটা ইসলাম শক্তির একটা উত্থান হতে পারে এবং সংসদে তাদের অন্যতম একটি প্রভাব এবং নিয়ামক হিসাবে কাজ করতে পারে। আসন্ন নির্বাচনের পর কি সমঝোতা টিকে থাকবে, নাকি ফলাফলের উপর নির্ভর করে তা ভেঙে পড়বে, নাকি সমঝোতা কি ক্ষমতায় যাওয়ার কৌশল মাত্র, কি মনে হয় আপনার?
জি, যেহেতু এটা দীর্ঘদিন পর তারা সমঝোতা করছে ইসলামী দলগুলো সব একত্র হয়ে, যদিও এখানে দুইটি ইসলামী দল জামাত ইসলামের সঙ্গে আসছে না, সেটা হলো জমিয়তে উলামায়ে বাংলাদেশ এবং হেফাজতে ইসলাম। আর হেফাজতে ইসলাম যদিও রাজনৈতিক দল না, তারা একটি সাংগঠনিক একটা প্ল্যাটফর্ম, তবুও তারা বিএনপিকে সমর্থন দিতে দেখা যাচ্ছে এবং তারা বিএনপির বর্তমান চেয়ারপারসন উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বারবার হেফাজতের নেতৃবৃন্দের সঙ্গে বসছেন। তো আসলে এটি গত 5 আগস্টের পর থেকে তারা কিন্তু এই একটা গুঞ্জন রয়েছে যে ইসলামী দলগুলো একসাথে সমঝোতা করবে। তখন থেকে তারা বলা হচ্ছে যে তারা একটি ভোট বাক্স আর একটা হচ্ছে ক্ষমতা যাওয়ার একটা কৌশল, অবশ্যই সেটা অবশ্যই একটা কৌশল, এবং এই কৌশলটি আসলে তারা শুধুমাত্র যে সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটিকে কেন্দ্র করে নয়, তারা এর পরবর্তীতে অন্যান্য যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেখানে তারা একই কৌশল প্রয়োগ করবে যদি এখানে ভালো ফলাফল পাওয়া যায়। আমি ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনূসের সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে আসলে আমরা নির্বাচন ফলাফলের উপর নির্ভর করছি না যে আসলে আমাদের সমঝোতা থাকবে কি থাকবে না, যেহেতু তারা জোট করছে না, এটা প্রথম থেকেই বলছে, তারা শুধু সমঝোতা করছে। তো এক্ষেত্রে সমঝোতা টিকের নির্ভর করবে হচ্ছে ইসলাম শক্তির উত্থানের উপর, অর্থাৎ তারা এই নির্বাচনে দেখবে যে আসলে মানুষের তারা জনসমর্থন কেমন পান, সেইটার উপর ডিপেন্ড করে আসলে তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন তারা আসন সমঝোতা পরবর্তীতে চালিয়ে যাবেন কিনা। আর হ্যাঁ, এটা তো প্রথম থেকে তারা বলছেন যে একটা কৌশল, যেহেতু দেশের 90% মুসলমান এবং তারা ভাবছেন যে তাদের জামাত ইসলামী রাজনীতি করছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ নেজাম ইসলাম পার্টি এবং খেলাফত আন্দোলন, এবং তাদের প্রত্যেকেরই হচ্ছে একদম ফেস রয়েছে কিছু, যেমন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের পীর শায়েখ চরমনাই, যাদের নির্দিষ্ট একটা জনসমর্থন রয়েছে। আবার যদি খেলাফত মজলিসের আল্লামা মামুনুল হকের কথা বলি, তারও একটা নির্দিষ্ট অডিয়েন্স রয়েছে সোসাইটিতে, এবং তাদের এই যে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলাম, এদের প্রত্যেকের হচ্ছে আবার দেশের যতগুলো মসজিদ রয়েছে, কওমি মাদ্রাসা রয়েছে, আলিয়া মাদ্রাসা রয়েছে, প্রত্যেকটি জায়গায় তাদের লোকজন রয়েছে। এই লোকবলগুলো আসলে তাদেরকেই সমর্থন দেবে, তাদেরকে ভোট দিবে। তো এখন আসলে তারা বলছেন যে আগামী নির্বাচনের ফলাফলের উপর তারা ভিত্তি করেই তারা সিদ্ধান্ত নেবেন যে এটা আসলে তাদের এই সমঝোতা ভেঙে যাবে কিনা। আচ্ছা, ইসলামী আন্দোলন জামাত ইসলামী যে একত্রে নির্বাচনে অংশগ্রহণ করছে, এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তিতে কি প্রভাব ফেলতে পারে? জি, এটা আসলে দেশের ভাবমূর্তিতে এটির প্রভাব নেগেটিভ কিংবা পজিটিভ হবে, সেটা আসলে আন্তর্জাতিক বিশ্লেষকরাই দেখবেন যে এটির, যেহেতু আমাদের দেশের বাংলাদেশ যেহেতু মুসলিম কান্ট্রি, সেক্ষেত্রে হচ্ছে পশ্চিমা বিশ্বগুলো সবসময় কোনো জায়গায় আসলে মুসলিমদের বিশেষ করে তারা উগ্রবাদ তারা পছন্দ করে না বা মৌলবাদ তারা পছন্দ করেন না। সেক্ষেত্রে তাদের এই ইসলাম শক্তির যে উত্থান, 6টি দলের সমঝোতার ভিত্তিতে যে উত্থানটি হচ্ছে, সেই উত্থানটিকে আসলে তারা এখন পর্যন্ত কোনো নেগেটিভভাবে তারা দেখেননি। এবং আমরা যদি দেখি, আপনি দেখবেন যে বাংলাদেশে যতগুলো অ্যাম্বাসেডর রয়েছেন বিভিন্ন দেশে, তারা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে দেখা করেছেন, জামাত ইসলামের সঙ্গে এ পর্যন্ত প্রায় 30টি দেশের অ্যাম্বাসেডর দেখা করেছেন এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরাও দেখা করছেন। যদি সেক্ষেত্রে তাদের ভাবমূর্তিতে যদি প্রভাব ফেলতো তাহলে তারা কিন্তু দেখা করতেন না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই দলগুলোর সঙ্গে, দুইটি দল বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামের সঙ্গে অ্যাম্বাসেডর বা বিদেশি কূটনীতিকদের যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎ বলে দিচ্ছে যে এটা আসলে তারা পজিটিভলি দেখছেন এবং তারা জানার আগ্রহ করছেন। বিশেষ করে বিগত 16 বছরে আওয়ামী শাসনের সময় তাদের ইসলামী দলগুলোর সঙ্গে বিদেশিদের তেমন কোনো বোঝাপড়া ছিল না, এবং তারা অভিযোগ করছেন যে আমাদের সঙ্গে তারা দেখা করতে দিত না, এটা জামাত নেতৃবৃন্দরা বলেছেন আমাদেরকে। তো যেহেতু এখন 5 আগস্টের পর পট পরিবর্তন হয়েছে, তারা বলছেন যে বিভিন্ন দেশের অ্যাম্বাসেডররা জানতে চায় আসলে ইসলামী দলগুলো কিভাবে দেশ চালাবে, তারা নারীর স্বাধীনতা রক্ষা করবে কিনা, এইসব বিষয়ে তারা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। এবং তারা বলছেন যে না, আমরা পুরোপুরি শরিয়া কান্ট্রি হিসেবে আমরা দেশ পরিচালনা করবো না, আমরা একটা কল্যাণ রাষ্ট্র চাই, অর্থাৎ সমঝোতার ভিত্তিতেই তারা নারীর স্বাধীনতাও থাকবে, সবার স্বাধীনতা থাকবে, এবং সেটা হয়তো একটা নির্দিষ্ট সমঝোতা করেই হবে। তো সেক্ষেত্রে তারা এই বার্তাগুলোই তারা বিদেশিদের দিচ্ছেন। এখন বিদেশিদের সেটা আসলে নির্বাচনের পর বোঝা যাবে, যদি এই শক্তিটি সংসদে বিরোধী দল হিসেবে থাকে এবং তাদের কর্মকাণ্ড অনুযায়ী এবং তারা যে ইশতেহার দিচ্ছেন যদি তারা সেগুলো না পালন করেন এবং দেশে নারীদের প্রতি তাদের যদি কোনো রক্ষণশীল আচরণ করেন, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে বোঝা যাবে আসলে বিদেশিরা তাদেরকে কি চোখে দেখছেন বা কিভাবে দেখবেন। রায়হান, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।